কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে, যদিও তোমরা যতদিনে গ্র্যাজুয়েশন করবে ততদিন পশ্চিমবঙ্গে হয়তো আর কোনো কম্পিটিটিভ এক্সামস কিছুই থাকবে না, বাট অন্য রাজ্যে থাকতে পারে, ন্যাশনাল লেভেলে থাকতেই পারে। তো ওই কম্পিটিটিভ এক্সামসের মধ্যে একটা হয় নেট সেট, এরকম হয় আরও লিটারেচার বেসড কিছু এক্সামস হয়, কম্পিটিটিভ এক্সামস হয়, যেগুলোতে পাশ করলে হয়তো চাকরি পাওয়া যেতে পারে। তো সেইখানে মানে নেটের কথাই আমি বলছি, নেট সেটের কথাই আমি বলছি, সেইখানে অনেক ক্ষেত্রেই অনেক কোয়েশ্চেন এরকম দেখা গেছে যে নভেলের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন এগুলোর থেকে প্রশ্ন আসে। যে প্রথম লাইনটা কি, মানে ধরো লাইনটা দিয়ে দিল এবং তোমাদেরকে বলতে হলো এটা কোন নভেলের থেকে নেওয়া বা এটার লেখককে, এরকম। যদিও তোমাদের কাছে এখনো 4 বছর আছে ওই সব জিনিসগুলোকে করার, বা মাস্টার্স করার পরে নেটটা তোমরা করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ সিরিয়াস থাকো যে তোমরা কলেজে পড়াবে বলে, তাহলে প্রিপারেশনসটা এখন থেকেই নিতে শুরু করতে হবে, যাতে মাস্টার্স করার সঙ্গে সঙ্গেই বা মাস্টার্স করার পরপরই তোমরা পরীক্ষাটা পাস করতে পারো। তো এটার যে ফার্স্ট নভেলটার যে ফার্স্ট লাইন, সেইটা আমরা দেখতে পারি। তোমাদের কাছে পিডিএফটা আছে, তোমরা চাইলে দেখতে পারো। হ্যাঁ, তো প্রথমে প্রিফেস দেওয়া রয়েছে। প্রিফেসে আমি কোনো কিছু মার্ক করিনি, তবে প্রিফেসটা তোমরা পড়তে পারো, কারণ প্রিফেস থেকে অনেক সময় আমরা কোনো আনসারের হিন্ট পেয়ে যেতে পারি, বা কোনো ক্যারেক্টারের ব্যাপারে কিছু একটা বলছে সেটা পেয়ে যেতে পারি। যেমন ধরো প্রিফেস, মানে আমি যে পিডিএফটা দিয়েছি সেটার প্রিফেস, সেটার সেকেন্ড যে পেজটা, সেকেন্ড পেজের সেকেন্ড প্যারাগ্রাফ, আমি তোমাদের সাথে এটা শেয়ারও করতে পারি স্ক্রিনটা। আশা করি দেখতে পাচ্ছ। তো সেকেন্ড পেজ, সেকেন্ড প্যারাগ্রাফ, এই যে এই জায়গাটা যেখান থেকে শুরু হচ্ছে, The story is more particularly a study of one man's deeds and character than perhaps any other of those included in my little exhibition of Wessex life. তাহলে এই জায়গাটা, যেটা টমাস হার্ডি নিজেই প্রিফেসটা লিখেছে, অভিমুখটা লিখেছে, সেইটার থেকে কি বোঝা যাচ্ছে, মানে এই জায়গাটা কোন আনসারটাকে সাপোর্ট করতে পারে। যে কেউ আনমিউট করে বলতে পারো বা মেসেজে লিখে দিতে পারো। এই জায়গাটা তোমরা আবার পড়ো, পড়ে তোমাদের যে 5টা কোয়েশ্চেন আছে, সেই 5টা কোয়েশ্চেনের মধ্যে যেমন ন্যারেটিভ টেকনিক, ক্যারেক্টার অফ রোল অ্যান্ড ক্যারেক্টার অফ হেনচার্ড অ্যাজ আ ওয়েসেক্স নভেল, আর কি আছে, টাইটেল, এগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো, কোন আনসারগুলোর জন্য আমরা এই জায়গাটাকে কোট করতে পারি। যে কেউ আনমিউট করে বলতে পারো। narrative technique, title, depiction of society as a Wessex novel, character and role of Michael Henchard, কোনটা স্যার হবে? আমার মনে হচ্ছে ডেপিকশন অফ সোসাইটিতে হতে পারে। কেন?
কারণ স্যার এখানে এখানে যেটা বলছে দ্য স্টোরি ইজ মোর, মানে এখানে একটা সোসাইটির দিক দেখা যাচ্ছে, একটা সোসাইটির ওয়েসেক্স লাইফের সম্পর্কে বলছে। কিন্তু এখানে তো বলছে দ্য স্টোরি ইজ মোর পার্টিকুলারলি a study of one man's deeds and character than perhaps any other of those included in my little exhibition of Wessex life। মানে এটা হচ্ছে যে এই গল্পটা পার্টিকুলারলি খুব নির্দিষ্টভাবে একজন মানুষের কর্মকাণ্ড ডিডস এবং ক্যারেক্টারকে স্টাডি করছে। দেন এটা নয় যে সেটা মানে এতগুলো যে ওয়েসেক্স লাইফের ওপরে হার্ডি নভেল লিখেছে সেইটার ব্যাপারে কম, আর একজন পার্টিকুলার ব্যক্তির জীবন, একজন পার্টিকুলার ব্যক্তির ক্যারেক্টারের ব্যাপারে বেশি কথা বলা হচ্ছে। অন্য কেউ বলো এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট? এটা প্রিফেস, এটার থেকে আমরা কি জানতে পারবো? গল্পটা মোর বেশি নির্দিষ্ট করে একটা মানুষের কর্মকাণ্ড, একটা মানুষের কাজকর্ম এবং তার ক্যারেক্টারটাকে নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে। কিসের তুলনায়? ওয়েসেক্স লাইফের এক্সিবিশন, ওয়েসেক্স লাইফের ডেসক্রিপশনের তুলনায় একটা মানুষের জীবনটাকে নিয়ে, একটা মানুষের ক্যারেক্টার এবং একটা মানুষের কাজকর্মকে নিয়ে বেশি এখানে আলোচনা হচ্ছে। কোন ক্যারেক্টারের ব্যাপারে এখানে কথা হচ্ছে? এখানে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কার ব্যাপারে কথাটা বলা হচ্ছে? সেটা মাইকেল হেনসার্ডের ব্যাপারে তো কথা বলেছে। হ্যাঁ, মাইকেল হেনচার্ডের ব্যাপারেই কথা বলা হচ্ছে। তাহলে এটা কোন কোয়েশ্চেনের জন্য প্রযোজ্য হতে পারে? তাহলে এটা ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন যেটা আছে সেটাতে হতে পারে। হ্যাঁ, ক্যারেক্টার, এখানে আমি লিখেও দিচ্ছি, ক্যারেক্টার অ্যান্ড রোল অফ মাইকেল হেনচার্ড। এই জায়গাটা আমাদের কিসের জন্য কাজে লাগবে? কোন আনসারটা লেখার জন্য কাজে লাগবে? রোল অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড রোল অফ মাইকেল হেনচার্ড। ঠিক আছে। আর এখানে আমাদের যে ওয়েসেক্স নভেলের ব্যাপারেও যে কোয়েশ্চেনটা আছে সেখানেও আমরা কিন্তু একটা হিন্ট পাচ্ছি যে হার্ডি এটা অ্যাডমিট করছে যে ওর অন্য নভেলগুলো যতটা ওয়েসেক্স লাইফকে নিয়ে লেখা, মেয়ার অফ ক্যাস্টারব্রিজ অতটা ওয়েসেক্স লাইফকে নিয়ে লেখা নয়, এটা আমরা বলতে পারি। মানে অ্যাজ আ ওয়েসেক্স নভেলের ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট দিতে পারি যে হার্ডি প্রিফেসে নিজেই এটা অ্যাগ্রি করছে যে ওর অন্য নভেলের, ওয়েসেক্স নভেলের তুলনায় এই নভেলটা, এই লেখাটার মধ্যে ওয়েসেক্স লাইফের ব্যাপারে আলোচনা, ওয়েসেক্স লাইফের ব্যাপারে কথাবার্তা কম বলা হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি চাই তোমরা এরকমভাবে শুধু এটা নয়, এই টেক্সটটা নয়, আমি চাই যে তোমরা এবার থেকে যখনই কোনো টেক্সট পড়ো না কেন, সে শর্ট স্টোরি হোক, পোয়েম হোক, নভেল হোক, তখনই তোমরা পড়তে পড়তেই যদি তোমাদের কাছে সাজেশনটা অলরেডি তোমাদের কাছে থাকে, আর সাজেশন অবশ্য তোমরা এই ফার্স্ট ব্যাচ এনইপি, তো সেরকমভাবে সাজেশন থাকবে না, কিন্তু টেক্সটটা অনেক পুরনো, মানে এই টেক্সটটা অনেক জায়গাতেই পড়ানো হয়েছে। এবার তোমরা চেষ্টা করে ওই টেক্সটটার ওপরে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা প্রথমেই টিচারদের কাছ থেকে জেনে নিলে বা ইন্টারনেট থেকে সার্চ করে নিলে কোয়েশ্চেন পেপার গুলো, তারপর ওইখান থেকে নিজেরাই একটা সাজেশন বানিয়ে নিতে পারো।
বানিয়ে নিয়ে ওইটাকে মাথায় রেখে পুরো টেক্সটটাকে পড়বে, তাহলে পড়তে পড়তেই তোমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে, যে তোমরা ওই আনসার্স কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেই আনসার্সগুলো তোমরা কাজে লাগাতে পারবে। ঠিক আছে, ওকে। তো তারপরে এইখানে আর একটা জায়গা দেখো, এইখানটায় আমি হাইলাইট করছি এটাকে, বাট আই ডোন্ট নো ইফ ইট উইল বি ইউজফুল ফর এনিথিং অর নট। মোরওভার, no attempt has been no attempt is made herein to reproduce his entire pronunciation phonetically any more than that of the Wessex speakers. এটা অ্যাকচুয়ালি ফারফ্রের ব্যাপারে কথা বলছে, ফারফ্রের প্রনাউন্সিয়েশন, ফারফ্রে কেমন ভাবে কথা বলে সেইটাকে নিয়ে এখানে একটা ছোট আলোচনা রয়েছে। অনেক লোকে বলেছে যে ফারফ্রে, তবে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, যে ফারফ্রে কোন দেশের লোক দেখানো হয়েছে এই নভেলটাতে? ডোনাল্ড ফারফ্রেকে কোন রাজ্যের বা কোন দেশের বা কোন অঞ্চলের লোক দেখানো হয়েছে? স্যার ক্যাস্টারব্রিজের। গয়াকার, ক্যাস্টার ব্রিজে তো পড়ে এলো, ও আসছে কোথা থেকে? আমি গোতানে পড়াতে যেতাম, তার মানে কি আমি গোতানের লোক, না আমি কোথাকার লোক? এটার জন্যই নভেলটা পড়তে হবে, নভেলটা না পড়লে বুঝতে পারবে না। কেউ বলো কোথাকার লোক? ডোনাল্ড ফারফ্রে কোথা থেকে আসছে? 2 নম্বরের জন্য প্রশ্ন হতেই পারে এটা। এইখানে এই এই জায়গাটাতেও একটা হিন্ট দেওয়া রয়েছে। ওয়েসেক্স। উফ বাবা, আবার সেই তো ওয়েসেক্সেই তো পুরো ঘটনাটা হচ্ছে, আর ও তো বাইরে থেকে আসছে ওয়েসেক্সে, ও তো বাইরে থেকে এই দেশে আসছে। কোন জায়গা থেকে আসছে এই জায়গাটা আবার পড়ো, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পড়ো, মানে এইখান থেকে এত দূর অবধি, এই এই হলুদ রঙের হাইলাইট থেকে এই নীল রঙের হাইলাইট অবধি পড়ো, পড়ে বলো যে where does ডোনাল্ড ফারফ্রে কাম ফ্রম? ডোনাল্ড ফারফ্রে কোন জায়গা থেকে আসছে, কোথাকার লোক, কোথা থেকে আসছে? He is not a native of Wessex, or he is not a native of uh, Casterbridge, ও একটা অন্য জায়গা থেকে আসছে, কিন্তু কোন জায়গা? সৈকত, নভেলটা পড়ছো? হ্যাঁ স্যার, 50 পাতার মতো পড়া হয়েছে। তো 50 পাতার মধ্যে আমার মনে হয় ফারফ্রে চলে এসছে, ফারফ্রে ঢুকে গেছে ইয়েতে, ক্যাস্টারব্রিজে। মানে স্যার নভেলটা পড়ছি স্যার, পুরো মানেটা বোঝা যাচ্ছে না একদম, মানে পাই টু পাই ঠিক হচ্ছে না মানেটা। কিন্তু জায়গাটার নাম তো দেওয়া থাকবে। স্যার নামটা শুনেছি, কি নাম? মানে পড়েছি। কি নাম? এখানে সেই নামটা রয়েছে, অবশ্য তুমি তো এটা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার পিডিএফটা যদি তুমি দেখো, তাহলে পিডিএফ এর প্রিফেসের সেকেন্ড পেজের মধ্যে এটা রয়েছে। আচ্ছা। অন্যরা?
স্কটল্যান্ডের নাম শুনেছো? স্কটল্যান্ড। হ্যাঁ স্যার। বাকিরা এখানে যারা মিটিং এ আছো তারা শুনেছো স্কটল্যান্ডের নাম? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এখানে এখানে লেখা রয়েছে স্কচম্যান। হ্যাঁ হ্যাঁ স্যার লেখা স্কচম্যান। রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তো উত্তরটা হবে হচ্ছে হি ওয়াজ ফ্রম স্কটল্যান্ড। স্কটল্যান্ড অ্যাকচুয়ালি ইংল্যান্ডের মানে ইংল্যান্ডকে ইউনাইটেড কিংডম বলা হয়, এটা হয়তো তোমরা জানো। তো ইউনাইটেডটা কিসের? অনেকগুলো ছোট ছোট রাজ্য মিলিয়ে আহ, রাজ্যটা হয়েছে, সাম্রাজ্যটা হয়েছে। তো ইংল্যান্ড যেমন একটা আইল্যান্ড, তেমনি স্কটল্যান্ডও আর একটা আইল্যান্ড। ওয়েলস, স্কটল্যান্ড, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এইসব মিলিয়ে মিশিয়ে ইংল্যান্ডের সাম্রাজ্যটা, ইংল্যান্ডের দেশটা তৈরি, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে স্কটল্যান্ড থেকে এই ভদ্রলোক মানে ডোনাল্ড ফারফ্রে ওইখান থেকে এসছে, ঠিক আছে? আর এই জায়গাটায় পড়াতে গিয়ে মানে দেখাতে গিয়ে আমি এটা বললাম যে এই জায়গাটা মোর ওভার নো অ্যাটেম্পট ইজ মেড। তো এটা ক্যারেক্টারাইজেশনের ওপরে একটা প্রশ্ন হতে পারে, যদিও ডোনাল্ড ফারফ্রের ক্যারেক্টারের ব্যাপারে আমি সাজেশনটা দিইনি, কিন্তু সেই কোয়েশ্চেনটা আসতেই পারে। যেমন হেনচার্ডের ওপরে কোয়েশ্চেনটা রয়েছে, রোল অ্যান্ড ক্যারেক্টার অফ হেনচার্ড, তেমনি রোল অ্যান্ড ক্যারেক্টার অফ ডোনাল্ড ফারফ্রেও আসতে পারে। তো একটা ক্যারেক্টার ডেসক্রাইব করতে গেলে তোমাদের লেভেলে মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমেস্টার ইংলিশ অনার্সরা কি কি লিখতে পারে, কি কি লিখলে সেই আনসারটা মানে ক্যারেক্টারের ওপরে আনসারটা ভালো হতে পারে। অফকোর্স তোমাদের ভোক্যাবুলারি, তোমাদের গ্রামার, এই জিনিসগুলো যদি ঠিক হয় দেন এক্সামিনার তোমরা কন্টেন্টটা কি লিখেছো সেইটার দিকে যাবে। তোমাদের অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ সময় এটাতে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে তোমাদের গ্রামার আর তোমাদের ভোক্যাবুলারি ঠিক নেই। মানে তোমরা হেনচার্ড বানান এখনো গ্রুপের মধ্যে লেখা রয়েছে, অন্য কেউ দেখলে হাসবে। তো হেনচার্ড বানানটা তোমাদেরকে জানতে হবে। হেন, HEN, হেন, CHARD, হেনচার্ড, মুরগি, চা আর আরডি স্যার। হেন, HEN, হেন, CHA চা আর আরডি, হেনচার্ড, এই তিনটে যদি মনে রাখো তাহলে তোমরা মাইকেল হেনচার্ডের অ্যাটলিস্ট সারনেমটা তোমাদের মনে থাকবে। মুরগি, হেন, মুরগি, চা, CHA চা আর আরডি স্যার, ঠিক আছে? তো আরডি স্যার চা খেতে খেতে মুরগি দেখছেন বা মুরগি খাচ্ছেন, হোয়াট এভার, বাট দ্যাট উইল বি চিকেন এনিওয়ে। সো মাইকেল বানানটাও তাই, মাইকেল MICHAEL, MICHAEL, অ্যাল, মাইকেল, এরকম মানে উচ্চারণটা হবে আর কি। আমি ভাবতে পারছি না যে মাইকেলটাকে কিভাবে আরো সহজ করে তোমাদেরকে বলা যেতে পারে। MICHAEL এরকম যদি তোমরা মনে রাখো ভাগ ভাগ করে, তাহলে বানানগুলো কম ভুল হবে। এনিওয়ে, সো যেটা প্রশ্নটা সেটা হচ্ছে যে ধরো মাইকেল হেনচার্টের জায়গায় ডোনাল্ড ফারফ্রের রোল অ্যান্ড ক্যারেক্টার আসলো। তো যে কোনো ক্যারেক্টারকে তৈরি করার জন্য আমাদের কাছে কিছু হিন্টস থাকে। যে নভেলিস্ট সে যে কোনো একটা ক্যারেক্টারকে তৈরি কিছু কিছু টুলস দিয়ে করে, কিছু কিছু জিনিস দিয়ে করে আর কি। তার মধ্যে একটা হচ্ছে তাকে দেখতে কেমন, সেইটা নিয়ে আমরা আলোচনা একটা করতে পারি, একটা প্যারাগ্রাফ লিখতে পারি যে ডোনাল্ড ফারফ্রেকে দেখতে কেমন। নভেলে অনেক জায়গাতেই ডোনাল্ড ফারফ্রের ব্যাপারে বলা রয়েছে যে ওকে হ্যান্ডসাম দেখতে, বা ওর টল অর ফেয়ার অর অল দিস থিংস, সেটা আমরা হয়তো দেখতে দেখতে পাবো। কিন্তু এইখানে আমরা একটা হিন্ট পাচ্ছি ডোনাল্ড ফারফ্রের ক্যারেক্টারের ব্যাপারে বা ডোনাল্ড ফারফ্রের রোলের ব্যাপারে। আমরা একটা এখানে হিন্ট পাচ্ছি, আমরা ওর ক্যারেক্টারটাকে তৈরি করতে আমাদের কাছে সাহায্য হচ্ছে একটা হিন্ট দিয়ে, একটা
একটা ডেসক্রিপশন দিয়ে। সেই ডেসক্রিপশনটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। মানে একটা মানুষের ক্যারেক্টার বা রোলটা অনেক সময় আমরা এইভাবেও ঠিক করি যে একটা মানুষ কিভাবে কথা বলছে, হাউ ইজ আ পারসন টকিং, হাউ ইজ আ পারসন pronouncing, how is a person what is the tone of the person's speech, কথা বলার ধরনটাকে দিয়েও আমরা অনেক সময় একটা ক্যারেক্টার কেমন, একটা ক্যারেক্টারের কিছু দিক আমরা বুঝতে পারি, আমরা আলোচনা করতে পারি। তো এইখানে যখন যদি আমাদের প্রশ্নটা এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি যে ডোনাল্ড ফারফ্রে ইজ আ স্কচম্যান, he is coming from Scotland and his pronunciations are different than the pronunciations of the Wessex people. এবং ও যেখানে একটা কথা বলছে, ও যদি কোনো এমন একটা জায়গা তোমরা টেক্সট থেকে বার করতে পারো যেখানে ওর একটা ডায়লগ আছে, তো ওইখানে ও যেভাবে কথা বলছে সেইটাকে আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে ধরতে পারি, ঠিক আছে? এবং আর একটাও জিনিস যে স্কচ ওয়েসেক্সের লোকেদের ডায়ালেক্ট, ওয়েসেক্সের লোকেরা কেমনভাবে কথা বলে, সেই ডায়ালেক্টটা তখনই ক্লিয়ার হবে যখন ওটার অপোজিটে, ওটার তুলনায় আর একটা ডায়ালেক্ট আমরা দেখতে পাবো। মানে তুলনা করলেই একটা জিনিসের কোয়ালিটিসগুলো সাধারণত বেরিয়ে আসে। এভরিথিং দ্যাট উই সি, এভরিথিং দ্যাট উই ডু, যা কিছু আমরা করি সবই তুলনাত্মক হয়, এটার তুলনায় ওটা। তো স্কচম্যানের যে ডায়ালেক্টটা, সেটা ডোনাল্ড ফারফ্রেকে ওয়েসেক্সের মধ্যে একটু আলাদা করে দিচ্ছিল, একটু ওকে চিহ্নিত করছিল আর কি, যে ও ওইখানকার লোক নয়, ও বাইরে থেকে এসছে এবং ওর ডায়ালেক্ট বা ওর প্রনাউন্সিয়েশনসগুলো বেশ আলাদা অন্য 10টা মানুষের, মানে ওয়েসেক্সের অন্য 10টা মানুষের থেকে বা ক্যাস্টারব্রিজের অন্য 10টা মানুষের থেকে এই লোকটার যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটা আলাদা। তো তাই জন্য ডোনাল্ড ফারফ্রেকে চিহ্নিত করাটা সহজ হয়ে যায়। এবং আমরা আমাদের ডেইলি লাইফেও দেখেছি যে কারুর ব্যাপারে বলতে গেলে আমরা যদি বলি সে তোতলায়, তো সেটা তার ক্যারেক্টারের একটা ফিচার হয়ে যায় যে সে তোতলি কথা বলে বা তোতলামি করে, বা কেউ খুব চিৎকার করে কথা বলে, তো সেইটা আমরা মানে সেটা ক্যারেক্টারের একটা ফিচার হয়ে যায়, ক্যারেক্টারটা ডিস্টিংগুইশড হয়, যে ওইভাবে আমরা ক্যারেক্টারটাকে ডিস্টিংগুইশ করতে পারি যে এই এরকম ভাবে কথা বলে, ও ওরকম ভাবে কথা বলে। তাই জন্যই আমি বলছি যে এই যে প্রিফেস বা ইন্ট্রোডাকশন যদি কোনো বইতে তোমরা পাও, তাহলে ওইটা পড়াটাও খুব ভ্যালুয়েবল হয়, কারণ ওইটা পড়লে আমাদের অনেক কিছু নভেলটার ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? এনিওয়ে, লেটস মুভ ফরওয়ার্ড। এখানে আর বেশি কিছু নেই, তোমরা পড়বে নিজেরা পড়ে এরকম ভাবে বার করার চেষ্টা করবে, আমাকে দেখাতে পারো যে এই জায়গাটায় আমার মনে হয়েছে এই জিনিসটা আছে আর আমরা এই জিনিসটাকে করতে পারি। এবার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারই এটা। এখানে হেনচার্ড এবং তার ফ্যামিলি কোনো একটা গ্রামে আসলো যেখানে ওই ঘটনাটা ঘটলো, বা হেনচার্ড এই ঘটনাটা ঘটালো যেখানে হেনচার্ড নিজের ওয়াইফকেই বিক্রি করে দিল 5 গিনিজ দিয়ে। তো এই জায়গাটাতেই এটা হচ্ছে এবং এটা ফার্স্ট চ্যাপ্টারেই আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদের ন্যারেটিভ টেকনিক বলার সময় বলছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারেই একটা
অনেক বড় ঘটনা একটা ঘটে গেল। এখানে ইম্পর্টেন্ট জায়গা আমি মনে হয় মার্ক করে রেখেছিলাম, বাট এই যে এইখানে এই এপিসোডটা, মানে এখানে যে সেলিং অফ অকশনিং অফ দ্য এপিসোড, এটা এখানেই এই জায়গাটাতেই হচ্ছে। এখানে আমি মার্ক করেও রেখেছি সেলিং অর অকশনিং এপিসোড, মানে এইখানেই দেখা যাচ্ছে যে মাইকেল হেনচার্ড তার ওয়াইফকে বিক্রি করে দিচ্ছে। তো এটা বলছে একজন ম্যান ইন দ্য টেন্ট, আমার মনে হয় এটা মাইকেল হেনচার্ড নিজেই, মাইকেল হেনচার্ড এটা বলছে, ফর মাই পার্ট I don't see why men who have got wives and don't want them, অ্যাপোস্ট্রফি দিয়ে em, লেখাটার মানেটা হচ্ছে them। এই শব্দটা অ্যাপোস্ট্রফি দিয়ে যদি em এরকম লেখা থাকে তাহলে বুঝবে যে ওটা বলতে চাইছে them, ঠিক আছে? and don't want them, shouldn't get rid of them as these gypsy fellows do their old horses, said the man in the tent। যেভাবে জিপসি ফেলোরা, জিপসি বলতে নোম্যাড, ভবঘুরেদের দলকে জিপসি বলা হচ্ছে, যেভাবে এই জিপসিরা, এই যেভাবে এই ভবঘুরেরা তাদের ঘোড়াগুলো পুরনো হয়ে গেলে ঘোড়াগুলোকে বিক্রি করে দেয়, ঠিক সেরকমভাবেই সেই পুরুষ মানুষরা যারা তাদের ওয়াইফদের আর চায় না, ওয়াইফদের আর পছন্দ করছে না, তাদেরকে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে দেওয়াটাই উচিত, এরকম একটা বলছে আর কি। তো এইখানে মানুষ মানে মহিলা এবং ঘোড়াদের মধ্যে কোনো তফাৎ করা হচ্ছে না। ইট শোজ দ্য ক্যারেক্টার, ইফ ইট ইজ হেনচার্ড, যদি হেনচার্ডই এই কথাটা বলে থাকে, তাহলে হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারেও আমরা একটা জিনিস জানতে পারছি, যে হেনচার্ড ইজ অ্যান্টি ফেমিনিস্ট। হেনচার্ড মেয়েদের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে একটা খারাপ কথা এখানে বলছে, যদিও সেই সময় ফেমিনিজমের ব্যাপারটা ওরকমভাবে ছিল না, কিন্তু এইখানে রয়েছে। এবং যে পুরুষরা মহিলাদের সহ্য করতে পারে না বা মহিলাদের হেট করে ইন দ্য সেন্স দ্যাট দে থিঙ্ক দ্যাট উইমেন আর ইনফিরিয়ার, এরকম অনেক পুরুষ মানুষই আছে যারা মনে করে যে মহিলারা তাদের তুলনায়, মানে পুরুষদের তুলনায় ইনফিরিয়ার, তাদেরকে মিসোজিনিস্ট বলে। আর এই টার্মটা বারবার তোমাদের সামনে আসতেই থাকবে, তোমাদের পড়া, মানে যখনই তোমরা কোনো টেক্সট পড়বে, বিভিন্ন টেক্সটের মধ্যে দিয়ে এই মিসোজিনিস্টিক কথাটা বারবার আসতে থাকবে, কারণ আগেকার সব লিটারেচারে এরকম ধরনের ক্যারেক্টার্স ছিল, বা এখনকার লিটারেচারেও ক্যারেক্টার্স আছে যারা উইমেন হেটার যাদেরকে বলা হয়, এবং উইমেনদের ভালো বা উন্নতি তারা দেখতে পারে না, এবং সবসময় চেষ্টা করে যে মহিলাদের কিভাবে খারাপ দেখানো যেতে পারে বা মহিলাদেরকে কিভাবে নিচু করা যেতে পারে, এটা সবসময় তাদের একটা টেন্ডেন্সি থাকে আর কি, এই মিসোজিনিস্ট লোকজনের। এবং তারা মহিলাদেরকে মনে করে যে মহিলারা সবসময় ওই পুরুষদেরকে ভয় পেয়ে চলবে বা ওই পুরুষদের সামনে নত হয়ে থাকবে, আর নত না হলেই তখন তাদেরকে ওই পুরুষরা বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করা বা ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করা, এরকম করবে আর কি। তো আই গেস এইখানে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি যে এই কথাটা বলছে যে এই ভবঘুরেরা যেমন তাদের পুরনো ঘোড়াগুলোকে বিক্রি করে দেয়, ঠিক সেরকমভাবেই যে পুরুষ মানুষরা তাদের ওয়াইফদের আর পছন্দ করছে না তাদেরকে বিক্রি করে দিতেই পারে, এটাও একটা প্রথা হতে পারে, এরকমভাবে বলছে আর কি। Why shouldn't they put them up and sell them by auction to men who are in want of such articles? Hey, bigard মানে বি গড, বাই গড, ভগবানের দিব্যি, মা কালীর দিব্যি, এরকম আমরা বলি না, সেরকম।
Bigard. I'd sell mine this minute if anybody would buy her. তো এটা এই ডায়লগটা হেনচার্ড বলছে, আগের ডায়লগটা অন্য একটা ব্যক্তি বলছিল, এই ডায়লগটা অফকোর্স হেনচার্ড বলছে যে কেন অকশন করে দেয় না, ওএলএক্সে বেচে দেয় না, বা ফেসবুকে সেই কোভিডের সময় সবাই সব কিছু বিক্রি বাটা করতে শুরু করেছিল, শাড়ি, অন্য কোনো জিনিস, আর প্রাইস জিজ্ঞেস করলেই বলতো যে ইনবক্সে আসতে, ইনবক্সে বলতো। তো সেরকমই মানে হেনচার্ডও বলছে যে লোকজনরা কেন ওয়াইফদের যাদের প্রয়োজন আর নেই তাদেরকে বিক্রি করে দেয় না কেন। আচ্ছা, সাথী কি লিখছে, নভেলের বাংলা অনুবাদের বইটা কি আপনি, না এখনো পাঠাইনি, আমি বিশ্বজিৎ স্যারের হাত দিয়ে পাঠিয়ে দেবো, ওনার থেকে তোমরা নিয়ে নেবে। তো এইখানে এই জিনিসগুলো বলছে আর কি যে আমার যদি আমার ওয়াইফকে কেউ কিনে নিতে চায় তাহলে এই মুহূর্তেই আমি ইয়েকে বিক্রি করে দেবো, আমার ওয়াইফকে বিক্রি করে দেবো, এইটা ইয়ে বলছে আর কি, হেনচার্ড বলছে। ওকে, তারপরে দেখা যাক নেক্সট। ওকে, এইখানে কন্ডিশন অফ উইমেন, এই জায়গাটায় আমি যেখানে মার্ক করে রেখেছি কন্ডিশন অফ উইমেন বলে, কন্ডিশন অফ উইমেন আমাদের একটা পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য প্রযোজ্য হতে পারে। সেটা হচ্ছে যে বলো কোন কোন আনসারের জন্য প্রযোজ্য হতে পারে। হ্যাঁ, কিছু বলছো সৈকত? অন্যরা বলো এই জায়গাটা কোন জায়গার জন্য প্রযোজ্য, মানে কোন কোয়েশ্চেনের জন্য এটা আমরা ইউজ করতে পারি। বেড অ্যান্ড বোর্ড is dear at some figures upon my আমি জানি না এই শব্দটা BATION এটার পুরো শব্দটা কি হবে, কিন্তু এটার মানেটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফি TIS টার মানে হচ্ছে ইট ইজ। সৈকত, তোমার কোনো অসুবিধে হলে তুমি কাজটা করে নিয়ে তারপরে আবার জয়েন করো, কারণ বারবার ইয়েতে চলে যাচ্ছে হোল্ডে। তো যারা দেখতে পাচ্ছ তারা বলো যে কিভাবে এটা কোন কোন আনসারের সাথে এটা যেতে পারে। কন্ডিশন অফ উইমেন মানে মহিলাদের যে অবস্থা, মহিলাদের অবস্থাটা আমরা এখানে বুঝতে পারছি, যেখানে আমার মনে হয় এখানে আর একজন মহিলাই বলছে যে বিহেভ ইয়োরসেলফ moral good man for heaven's love, what a cruelty is the poor soul married to, bed and board is dear at some figures upon my, এই শব্দটা আমি জানি না, it is। মানে যে মহিলা সোসাইটি হবে, হ্যাঁ একদম ডেপিকশন অফ সোসাইটি, বিকজ এখানে মানে সোসাইটির ডেপিকশনে আমাদের একটা পয়েন্ট হচ্ছে যে উইমেনদেরকে কেমন ট্রিট করা হচ্ছে বা উইমেনদেরকে কেমন শো করা হচ্ছে, সেটা একটা ভাইটাল পয়েন্ট ইয়ের ডেপিকশন অফ সোসাইটি। তো সোসাইটিতে যদি আমরা দেখি যে উইমেনদের যেমনভাবে ট্রিট করা হয়, ওই সোসাইটিটা অতটাই সিভিলাইজড বলে মনে করা হয়। একটা সমাজে যদি মহিলাদের সম্মান না থাকে তাহলে সেই সমাজটা খুবই আনসিভিলাইজড এবং আনডেভেলপড। সেই সমাজে ওই সমাজটা পতনের দিকে থাকে, এবং যে সমাজে যেটা উন্নত সমাজ সেইখানে মহিলাদের সম্মান করা হয়, মহিলাদের কে
একটা উঁচু জায়গায় রাখা হয় আর কি। কিন্তু আমরা এখানে দেখছি যে মহিলাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর একজন এটা বলছে যে বেড, ঘুমানোর জায়গা, মানে সংসার বা বাড়ি, বোর্ড মানে খাওয়ার জায়গা, বোর্ড যেখানে আমরা মানে লেখা থাকে না অনেক জায়গায় লজিং, বোর্ডিং অ্যান্ড লজিং, তো এগুলোর দাম আছে। আর সব কিছুরই একটা দাম আছে, মানে ফিগার্স বলতে এখানে ওই দামের কথা বলা হচ্ছে যে কতটা দাম বাড়িঘর দর করার জন্য বা বাড়িঘর দর পাওয়ার জন্য একটা দাম দিতে হয়। তো সেই দামের ব্যাপারে এখানে বলছে, এবং সে হেনচার্ডকে বিদ্রূপ করে বলছে যে সে একটা ক্রুয়েল পার্সন, একটা ক্রুর, একটা নিষ্ঠুর ব্যক্তি আর কি। ঠিক আছে, ওকে, নেক্সট। হ্যাঁ, এই জায়গাটা দেখো, সেইং ইজ ওয়ান থিং অ্যান্ড পেইং ইজ অ্যানাদার, ওয়্যার ইজ দ্য মানি। তো এইখানে অলরেডি ওই মানে বিক্রি বাটাটা হয়ে গেছে, এবং সেইটার সেই জায়গাটায় হেনচার্ড এই কথাটা বলছে যে সেইং ইজ ওয়ান থিং, মুখে বলা একরকম আর আসলে দাম দেওয়া অন্যরকম। টাকাটা কোথায়, মানে নিউসনকে বলছে আর কি, যে কিনেছে, সুজানকে যে কিনেছে নিউসন, সেই নিউসন কে বলছে যে তুমি তো বললে যে তুমি কিনে নেবে, তুমি এটা বলছো, কিন্তু টাকাটা তো দিলে না, টাকাটা কোথায়? তো আমি এইখানে একটা জিনিস মেনশন করেছি যে ইট রিপ্লেস দ্য সিন অফ মহাভারত ওয়্যার যুধিষ্ঠির পন্স দ্রৌপদী। আমাদের টেক্সটের মধ্যেও, আমাদের লিটারেচারের মধ্যেও এরকম একটা জায়গা ছিল যেখানে, আর এইটা মাইকেল হেনচার্ডের ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার অ্যান্ড রোলের জায়গাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে যুধিষ্ঠির যেটা করেছিল আগেনস্ট দ্রৌপদীকে মানে পণ হিসেবে ব্যবহার করেছিল, তাকে বাজি ধরেছিল তাকে নিয়ে, একটা মানুষকে নিয়ে। তো সেরকমই অনেকটা জিনিস মাইকেল হেনচার্ডও করলো। মাইকেল হেনচার্ড নিজের ওয়াইফকে 10 guineas দিয়ে বিক্রি করে দিল। সো দেয়ার ইজ সাম সিমিলারিটি বিটুইন যুধিষ্ঠির ইন মহাভারত অ্যান্ড মাইকেল হেনচার্ড ইন মেয়ার অফ দ্য ক্যাস্টারব্রিজ। ঠিক আছে, তাই জন্য এই জায়গাটাকে আমি মার্ক করে রেখেছি। তারপরে একটা জায়গা মার্ক করা রয়েছে যে আপ টু দিস মোমেন্ট ইট কুড নট পজিটিভলি হ্যাভ বিন অ্যাসার্টেড that the man, in spite of his tantalizing declaration, was really in earnest. The spectators had indeed taken the proceedings throughout as a piece of mirthful irony carried to extremes, and had assumed that being out of work, he was, as a consequence, out of temper with the world and society and his nearest kin. এতক্ষণ যে লোকরা ওখানে ছিল তারা এটা ভাবছিল যে এটা মজা হচ্ছে, মানে নিউসনও মজা করছে আর হেনচার্ডও মজা করছে, আর লোকে এটা ভাবছিল যে যা কিছু হচ্ছে সেটা মানে মজাটা একটুখানি বেশি দূর অবধি গড়িয়ে গেছে, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আর ওরা মনে করছিল যে হেনচার্ডের যেহেতু মানে কাজ নেই, ও বেরোজগার হয়ে গেছিল, ওর কাজটা ছিল না, কাজটা চলে গেছিল, সেটার ফলাফল হিসেবে ও একটু রেগে গেছিল, আউট অফ টেম্পার হয়ে গেছিল উইথ দ্য ওয়ার্ল্ড, সোসাইটি, মানে সব জিনিসের প্রতি ওর একটা রাগ, একটা অভিমান জন্মেছিল, এবং সেই রাগ বা অভিমান থেকে ওর এই কাণ্ডটা ও করছিল, বা মানে মদের নেশায় ও করছিল। এটা
লোকজন মনে করছিল আর কি অনেকক্ষণ ধরে। মানে মজা অনেক সময় হয় না, মজা করতে করতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, তো সেরকমই অনেক লোকে সেটাই মনে করছিল এতক্ষণ। তারপরে কিন্তু তা নয়, ওরা সত্যি, মাইকেল হেনচার্ড সত্যি তার ওয়াইফকে বিক্রি করে দিল, আর নিউসন সত্যি তার সুজানকে কিনেও নিল। এবং সেটা যখন ক্লিয়ার হয়ে গেল, এটা যখন সবার সামনে ক্লিয়ার হয়ে গেল যে মাইকেল হেনচার্ড হ্যাজ রিয়েলি সোল্ড হিজ ওয়াইফ অ্যান্ড নিউসন হ্যাজ বট সুজান, তখন শেষের দিকে এই ঘটনাটা ঘটলো, যেটা মার্ক করে রেখেছি। On reaching it, she turned and pulling off her wedding ring, flung it across the booth in the hairdresser's face. নিজের বিয়ের যে আংটিটা, ওয়েডিং রিংটা, সেটা খুলে নিল এবং খুলে নিয়ে ওই হেনচার্ডের মুখের ওপরে ছুঁড়ে দিল, যে ওর বিয়েটা হেনচার্ডের সাথে ওভার। কারণ হেনচার্ড এরকম একটা ঘটনা ঘটালো, হেনচার্ড এরকম একটা কাজ করলো বলে ও আর ওই বিয়ের যে স্যাংটিটিটা, ম্যারেজের যে প্রমিসটা, সেটাকেও ওই ওয়েডিং রিংটা তার আঙুল থেকে খুলে ফেলে দিল। তবে এইখানে একটা জিনিস আমাদের জানা উচিত, মানে এই এপিসোডটার ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে, যে comment on the auctioning episode, comment on the episode of selling of wife, তাহলে সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে, সেটার মানে সেটাতে আমরা কি কি বলতে পারি। একটা জিনিস তো এটা যে দিস ইজ ভেরি আনখ্রিশ্চান। ক্রিশ্চিয়ানিটির মধ্যে এরকম কিন্তু হতো না, বা হওয়াটা সম্ভব নয়। কারণ Christianity believes that when once married, a wife and a husband will not part on any circumstance. কিছুতেই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের থেকে আলাদা হতে পারে না, আলাদা হবে না। আর ওরা বিয়ে করার সময় একটা ওথ নেয়, একটা প্রমিস করে, till death do us part, মানে যতক্ষণ না ডেথ হচ্ছে, যে কোনো একটা যে কোনো হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে যে কোনো একজনের যতক্ষণ না ডেথ হচ্ছে, ততক্ষণ তাদের বিয়েটা টিকবে, ততক্ষণ তারা বিবাহিত। এইখানে আমরা দেখলাম যে সুজান is also doing something interesting. Susan is throwing away the ring that is the symbol of marriage. সুজান নিজেই এই রিংটা খুলে ফেলে দিল। এখানে আমরা সুজানের ক্যারেক্টারের ব্যাপারেও জানতে পারি, সুজানের ক্যারেক্টারের ব্যাপারেও বুঝতে পারি যে সুজান ইজ অলসো সুজান ইজ অ্যাংরি, সুজান ইজ অফকোর্স, মানে যে কেউ রাগ করবেই আর কি এরকম একটা সিচুয়েশন, তো সুজানও সেটাই করলো আর কি। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, and that is why this place is important. নেক্সট যে জায়গাটা দেখছো, এটা আমি মার্ক করিনি, এটা যারা বইটা আপলোড করেছে তাদের মার্কিং এটা। সিন্স এটা মার্ক করা রয়েছে আগের থেকে, তাই জন্য আমরা এটাকে দেখতে পারি একবার। The difference between the peacefulness of inferior nature and the willful hostilities of mankind was very apparent at this place. এই প্লেস মানে যে জায়গাটাতে এই ঘটনাগুলো ঘটলো আর কি, যে ট্যাভার্নটাতে, যে রেস্টুরেন্টে এই অকশনটা হলো,
সেই জায়গাটার ব্যাপারে বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিসফুলনেস অফ ইনফিরিয়ার নেচার অ্যান্ড দ্য উইলফুল হস্টিলিটিস অফ ম্যানকাইন্ড ওয়াজ ভেরি অ্যাপারেন্ট অ্যাট দিস প্লেস। মানে মানুষের নেচার, ইনফিরিয়ার নেচার, নিম্নমানের যে প্রবৃত্তি এবং তার ইচ্ছাকৃত মানুষকে কষ্ট দেওয়া বা বেদনা দেওয়ার যে ইচ্ছাটা, টেন্ডেন্সিটা, সেইটা এখানে খুব ক্লিয়ার হয়ে গেল, খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। নেক্সট, ওয়ার্থ অফ আ উম্যান, হার বডি, ডেপিকশন অফ সোসাইটি। এটাও ডেপিকশন অফ সোসাইটির জন্য ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, সার্ভস দ্য হাজব্যান্ড ওয়েল বি রাইট, সেড দ্য স্টেলেস ভেন্ডার, a comely respectable body like her, what can a man want more? তো এইখানে একটা মহিলার দাম বা একটা মহিলার ভ্যালিউ আমরা দেখতে পাচ্ছি যে লোকে তার বডি, তার শরীরটা কেমন সেইটাকে দেখে ধার্য করার চেষ্টা করছে। তাই জন্য আমরা এখানে ডেপিকশন অফ সোসাইটিটা দেখতে পাচ্ছি যে ওই সময়ে, এক মিনিট হোল্ড করো। হ্যাঁ, তো তো ওই সময় সোসাইটিটা কেমন, কিভাবে উইমেনদের দেখতো, এবং আগেই বললাম যে একটা সোসাইটিতে উইমেনদেরকে কেমনভাবে ট্রিট করা হয়, উইমেনদের কি চোখে দেখা হয়, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সোসাইটির ব্যাপারে জানার জন্য। যে সোসাইটিতে উইমেনদের সম্মান করা হয় না, সেই সোসাইটিটা আমরা বলতে পারি খারাপ সোসাইটি। বাট সেটা এখনকার স্ট্যান্ডার্ডে আমরা মনে করতে পারি, বাট তখনকার স্ট্যান্ডার্ডে হয়তো এটাই কমন ছিল, এটাকে খুব একটা খারাপ বা ভালো কিছু মনে করা হতো না। তাই জন্য তো এখানে এক মানে স্টেলেস ভেন্ডার, মানে হেনচার্ডের মতনই আর একজন ওই মেলায় গেছিল বা ওই জায়গাটায় গেছিল, এবং ওই জায়গায় গিয়ে বলছে যে হাজবেন্ডের সাথে যা হলো, মানে হেনচার্ডের সাথে যা হলো সেটা ভালোই হলো, কারণ কমলি রেসপেক্টেবল বডি, মানে সুজানকে দেখে বলছে যে শরীরটা বেশ সুন্দর, কমলি এবং রেসপেক্টেবল, একে এর থেকে বেশি একটা হাজবেন্ড একটা ওয়াইফের মধ্যে কি বা চাইতে পারে। তার মানে একটা হাজবেন্ড একটা ওয়াইফের, মানে একটা আইডিয়াল ওয়াইফ হওয়ার জন্য বডিটা সুন্দর হতে হবে, নট দ্য মাইন্ড অর নট এডুকেশন। তখনকার সময় তো উইমেনদের এডুকেট করাও হতো না, কিন্তু এই জিনিসটাই বলা হলো যে একটা মহিলার মধ্যে এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে, যে সে তার শরীরটা সুন্দর হবে। এটাই বলতে চাইছে আর কি। ওকে, এটা চ্যাপ্টার 1টা হয়ে গেল। চ্যাপ্টার 2 তে এই একটা জায়গা ইম্পর্টেন্ট, এখানে মার্ক করে রেখেছি, ওয়েসেক্স নভেলের জন্য, অ্যাজ আ ওয়েসেক্স নভেল এই জায়গাটা ইম্পর্টেন্ট হতে পারে। কি বলছে এখানে, it exhibited itself as the top of an open down bounded on one extreme by a plantation and approached by a winding road. At the bottom stood the village which lent its name to the upland and the annual fair which was held thereon. The spot stretched downward into valleys and onward to other uplands, dotted with barrows and trenched with the remains of prehistoric forts. তো এটা ওয়েসেক্সের বা ক্যাস্টার ব্রিজের, অ্যাকচুয়ালি নট ওয়েসেক্স, ক্যাস্টার ব্রিজের ডেসক্রিপশন, যে কেমন দেখতে
ক্যাস্টার ব্রিজকে, সেইটা দেখানো হলো এখানে, যে কোথায় অবস্থিত। একদিকে প্ল্যান্টেশন হয়ে রয়েছে, চাষবাস হয়ে রয়েছে। ওই ক্যাস্টার ব্রিজের দিকে যেতে গেলে একটা ওয়াইন্ডিং রোড মানে পাক খাওয়া রাস্তা। কিছু কিছু রাস্তা অনেক পাক খেয়ে খেয়ে যায়, তো সেই পাক খাওয়া রাস্তা, ওয়াইন্ডিং রোড মানে পাক খাওয়া রাস্তা। ওয়াইন্ড করা মানে পাকিয়ে দেওয়া, আর আনওয়াইন্ড করা মানে পাকটাকে ছাড়িয়ে দেওয়া। আর ওই রাস্তাটার তলাতেই ভিলেজটা ছিল, যেটার নামে মেয়র অফ ক্যাস্টার ব্রিজ বা ক্যাস্টার ব্রিজ নামটা পড়েছে। আর ওখানে একটা অ্যানুয়াল ফেয়ার হয়, আর একটা ভ্যালি টাইপের আছে ওইখানে। কোনো জায়গায় ব্যারো বলতে ওপেন ল্যান্ড, যেখানে নাই চাষ হচ্ছে বা নাই গরু টরু থাকে ইত্যাদি, এরকম আর কি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই জায়গাটার একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হলো যে প্রি হিস্টোরিক ফোর্টস, প্রাক ঐতিহাসিক দুর্গ অনেকগুলো এই জায়গাটায় ছিল। প্রাগৈতিহাসিক দুর্গগুলো কোথা থেকে আসলো? কারণ আমি তোমাদের আগেও হয়তো বলেছিলাম যে একসময় রোমান ফোর্সেস, তারা কি করেছিল, রোম রাজ্য আর কি, ব্রিটেনকে ক্যাপচার করেছিল, ব্রিটেনের ওপর রাজত্ব করছিল। তো তাই জন্য ওরা এই দুর্গগুলো, এই ফোর্টগুলো বানিয়েছিল আর কি। ঠিক আছে, নেক্সট। তারপরে ওই চ্যাপ্টারটাতে, সেকেন্ড চ্যাপ্টারে, এই যে ওথ অফ অ্যাবস্টিনেন্স নিল, যে ও মানে সংকল্প করলো যে ও আর কোনোদিনও নয়, ওই 21 বছর বা 20 বছর ও আর মদ খাবে না। এই সংকল্পটাও করলো। এটাকে এখানে ওথ অফ অ্যাবস্টিনেন্স বলা হচ্ছে, যে ও এসব মদ টদের থেকে দূরে থাকবে আর কি। কারণ এতক্ষণেও বুঝতে পেরেছে যে ও যেটা করেছে আর কি, সেটা খুব ভুল করেছে, ওর অনুতাপ হচ্ছে, কিন্তু অনুতাপ হয়ে আর কোনো লাভ নেই। এবং এই জায়গাটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এটা মানে মাইকেল হেনচার্ডকে যদি ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে ধরতে হয়, তাহলে ডিসকভারি যে অ্যাসপেক্টটা আছে ট্র্যাজেডির, সেই অ্যাসপেক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিসকভার করছে ও যে অন্যায়টা করেছিল, ও যে ভুলটা করেছে, মিসস্টেপটা নিয়েছিল, মিসজাজমেন্টটা নিয়েছিল, হ্যামার্শিয়া ছিল ওর, সেইটাও জানতে পারছে, সেটাও বুঝতে পারছে, এবং সেটার অনুতাপ করছে, এবং সেটাকে ঠিক করার জন্য, মানে সেটাকে ঠিক করা বলবো না, মানে সেটাকে নিজেকেই শাস্তি দেওয়ার জন্য, পেনেন্স করার জন্য ও এই ওথটা, এই প্রমিসটা করছে। আই মাইকেল হেনচার্ড অন দিস মর্নিং অফ দ্য 16th of September, 2 নম্বরের জন্য প্রশ্ন হতে পারে যে কোন ডেটে ও এই ওথটা করেছিল। Do take an oath here in this solemn place that I will avoid all strong liquors for the space of 20 years to come, being a year for every year that I have lived. And this I swear upon the book before me, and may I be struck dumb, blind and helpless if I break this my oath. Struck টা অ্যাকচুয়ালি ওই ডায়ালেক্ট আর কি, ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে স্ট্রাক। বলছে যে আমি এই বইটা, মানে বই বলতে আমার ধারণা এখানে বাইবেলটাকে নিয়েও কথা বলছে। তো বলছে যে এই বাইবেলটা আমার সামনে রেখে আমি এই ওথটা নিচ্ছি যে আমি সব রকমের লিকার, সব রকমের স্ট্রং লিকার মানে হার্ড ড্রিঙ্কস আমি অ্যাভয়েড করব 20 বছরের জন্য। আর যদি আমি এই ওথটাকে, এই প্রমিসটাকে না রাখতে পারি, আমি যদি
আমার প্রমিসটাকে ভেঙে দিই, তাহলে আমি যেন অন্ধ হয়ে যাই, বোবা হয়ে যাই, ডাম বোবা, অন্ধ হয়ে যাই এবং অসহায় হয়ে যাই যদি আমি এই ওথটাকে ভেঙে ফেলি। ঠিক আছে? এই জায়গাটা যেটা আছে, মানে এই সেকেন্ড চ্যাপ্টারের যে লাস্ট প্যারাগ্রাফটা, সেইখানে দেখা যাচ্ছে যে মাইকেল হেনচার চেষ্টা করছিল সুজান এবং এলিজাবেথ জেন মানে ওর ডটারকে খুঁজে বার করার, কিন্তু কিছুটা মানে অনেক দিন সার্চ করার পরে, বা অনেক মান্থস এখানে বলা রয়েছে, অনেক মান্থস সার্চ করার পরেও সে পেল না আর কি তার ওয়াইফ এবং ডটারকে। আর জানতে পারলো মানে পোর্টে এসে, বন্দরে এসে সে জানতে পারলো যে নিউসেন অলরেডি তার ওয়াইফ এবং ডটারকে নিয়ে চলে গেছে, কোনো অন্য দিকে চলে গেছে। আর সেই জায়গাটার থেকে, এইখান থেকেই বেরিয়ে গিয়ে মাইকেল হেনচার ক্যাস্টার ব্রিজের দিকে চলে গেল, যেখানে লেখা রয়েছে দ্য টাউন অফ ক্যাস্টার ব্রিজ ইন আ ফার ডিস্টেন্ট পার্ট অফ ওয়েসেক্স। ওয়েসেক্সের একটা অপোজিট দিকে, সাউথ ওয়েস্টের দিকে সে চলে গেল এবং ওয়েসেক্স মানে ক্যাস্টার ব্রিজে এবার ও গিয়ে মানে নেক্সট পার্টটা শুরু করে। ওকে, তো আজকে এতদূর অবধিই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো, আজকে এখানেই শেষ।